নমস্কার শ্রোতা বন্ধুরা, কথাকৃতির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সাথে রয়েছেন সেই কবি যার কবিতা আমাদের শুধু মুগ্ধই করে না, আমাদের মনের বাউলপনাকে জাগিয়ে তোলে। অতি সাধারণ সাবলীল যার কবিতা এবং জীবন ভঙ্গিমা আমাদের মধ্যে আজ আমরা পেয়ে তাকে ধন্য হয়েছি। তিনি আমাদের পরম শ্রদ্ধেয় কবি কালী কৃষ্ণ গুহ। তার কণ্ঠে কবিতা শুনতে পাওয়া আমাদের পরম প্রাপ্তি। নমস্কার কালী কৃষ্ণদা। হ্যাঁ, নমস্কার। ভীষণ ভালো লাগছে আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে। আপনার শরীর অসুস্থ, তাও যে আপনি আমাদের সময় দিয়েছেন, এটা আমার কাছে বিশাল প্রাপ্তি। আমার প্রণাম নেবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার গলা টলা ঠিক নেই, তবুও আমি পড়ছি তোমার কথা মতো কয়েকটা কবিতা। এটুকুই অনেক। আপনি প্রথম কবিতা শুরু করুন। অন্ধত্বের প্রশ্নে জড়িত বইটির বিভাব কবিতা। আচ্ছা। পরিপ্রেক্ষিতের দিকে আমরা গিয়েছি, অপরিচয়ের দিকে যাওয়া, চারদিকে নক্ষত্রমালার দিকে তাকিয়ে দেখেছি, কিছুই চিনি না, কিছু নেই, অন্ধকার নৌকোগুলো নেই, আকন্দ ফুলের মাঠ, বাঁশবন, ঝাউ, উইঢিবি। প্রশ্নের নির্জন থেকে সহসা স্কুটার ছুটে আসে। এরপরের কবিতা ওই বইয়েরই কবিতা, আমি পড়ছি। এই কবিতাটার নাম ছাই। কবিতা ছাই, কবি কালী কৃষ্ণ গুহর কণ্ঠে। বাসনা পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে শ্রীনিকেতনের পথে বুঝতে পারি বাসনা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পার্ক সার্কাসের রাস্তায় হাঁটতে হাঁটতেও বুঝতে পারি, রাসবিহারীতে বুঝি ছাই উড়ে আসছে মাথার উপর দিয়ে অদৃশ্য ভাবে, শরীরে চোখে মুখে এসে লাগছে, ঢেকে দিচ্ছে সবকিছু, ঢেকে দিচ্ছে বাড়িঘর, বইপত্র, ফ্রিজ, আলমারি, শিল্পকলা, এমনকি সন্তানকেও। এই পৃথিবীর অসৎ শিরীষ, ইউক্যালিপটাস, আমলকি গাছ তোমাদের চিনে নিতে গিয়ে মাথা তুলে শূন্যে তাকিয়েছি যখন, বুঝেছি ছাই উড়ে আসছে। অসাধারণ। কবির একটা কবিতা দিয়েই এই কবিতার যদি ছোট্ট করে কিছু বলা যায়। আসলে এই কবিতাটা আমি লিখেছিলাম রবীন্দ্রনাথের একটা গান শুনে। প্রথমে সেটা শুনি কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়, তারপরে আরো অনেকের কাছে, কমলা বসুর কাছে। তাতে এই বাসনা পুড়ে ছাই হয়ে যায় এই কথাটা ছিল। বাসনা পুড়ে ছাই হয়ে যায়, সেই কথাটা ধরেই আমি কবিতাটা লিখেছিলাম। সত্যি তাই। স্মরণ বিস্মরণের এই জীবন আমাদের। আমরা পরস্পরের মুখোমুখি হচ্ছি বারবার, তবু প্রত্যেকবারই মনে হয় এই আমাদের প্রথম সাক্ষাৎ। বিস্মিত হয়ে থেকেছো কতদিন, কত তুচ্ছ কারণে। এভাবেই ছোট ছোট কারণগুলো কবি তুলে আনেন তার কবিতায়। যেটুকু লাইন আমি পড়লাম সেটুকুও কিন্তু কবিরই লেখা। আমরা কবির পরবর্তী কবিতায় যাব। দাদা, তোমার পরবর্তী কবিতা কি শোনাবে? আসলে আমি আমার বইটা নিয়ে বসেছি, এতে কোনটা পড়বো আর কোনটা পড়বো না এটা বুঝে ওঠাই খুব মুশকিল হয়ে পড়ে। তবে আমি পড়ে যাচ্ছি আর কি। আচ্ছা। একটা গদ্য কবিতা, প্রসঙ্গ। কবিতা প্রসঙ্গ পাঠ করছেন কবি কালী কৃষ্ণ গুহ। আজ তার কণ্ঠে তার কবিতা শুনছি কথাকৃতি অনুষ্ঠানে। কি প্রসঙ্গ উঠবে আমরা জানতুম না, প্রসঙ্গ উঠল কালপুরুষের। রূপবিদ্ধ সেই কালপুরুষ আর অকাল বৃষ্টির সেই রাত। সারাক্ষণই হাওয়া দিচ্ছিল। অসুখ থেকে যা আসে
মৃত্যু থেকে যা আসে, স্মৃতি থেকে, উৎসবের ভাঙন থেকে যা আসে, তা সবই এক নির্জনতা, অমোঘ ও বস্তুতাড়িত। নির্জনতা কে কিভাবে নেবে? মেদিনীপুর থেকে বাঁকুড়া যাওয়ার পথে আমরা দেখেছি শালবন, আমরা শুনেছি আকস্মিক চিৎকার। এই পরিচয় নিয়ে কালপুরুষের দিকে তাকাই অকাল বৃষ্টির এই রাত। আহা, কি অসাধারণ অকাল বৃষ্টির এক রাতের গল্প শুনলাম আমরা। কবির কবিতায় দার্শনিক যে জীবনবোধ তা কিন্তু অনেক বেশি। আমরা যদি কবিতাগুলো পড়ি, দাদা আমি তোমাকে একটা কবিতা শোনাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিগত দিনের কথা তুমি বলো, আমিও বিগত দিনগুলির কথা বলি। থেমে থেমে আমরা দুজনে কথা বলি। আমাদের কথা বলা শেষ হবার নয়। আমরা বলি বিভূতিভূষণের কথা, ইছামতি নদীর কথা, ঝড় বৃষ্টির কথা, আকালের কথা, বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর কথা। পৃথিবী যে অনেক এগিয়ে গেছে আমরা বুঝতে চাই না। বুঝতে চাই না ধ্বংসের দিকে এগিয়ে চলেছে পৃথিবী। আমরা কথা বলতে বলতে আকাশের দিকে তাকাই, শান্তি খুঁজতে থাকি। দাদা বাহ! কবিতাটা চিনতে পেরেছো? অসাধারণ তুমি পড়লে। হ্যাঁ, আমি তো পড়তে পারি না ভালো করে। কবি যাই হোক। কালীকৃষ্ণ গুহর বিগত দিনের কথা শোনালাম আপনাদের। আমার এটা পরম সৌভাগ্য যে আজ কবির সামনে তার কবিতা আমি পাঠ করে শোনালাম, আমার একটি প্রিয় কবিতা। আমরা আবার চলে যাব কবি কণ্ঠে কবির কবিতায়। আমি এবার একটা ছন্দের কবিতা পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। বিষাদ জন্ম নিল, কলকোলাহল থেকে বিষাদ জন্ম নিল, যখন শারদ মেঘে অনাস কমলতা। দেখেছি ছাতিম তলা মন্ত্রে রয়েছে ঢাকা, যেন এক মহাদেশ বিষাদ জন্ম নিল। কলা ভবনের মাঠে রামকিঙ্কর বেইজ, তার নির্বাণ থেকে বিষাদ জন্ম নিল। কৌশালী পার হয়ে একাকী শরীর জুড়ে বিষাদ জন্ম নিল, চরাচর জাগে একা। বিষাদ জন্ম নিল, চরাচর জাগে একা। এই কবিতাটা যেটা পড়লাম এই সম্পর্কে শুধু একটা লাইন বলি, যেটা বুঝতেই পারছো যে শান্তিনিকেতনের এক সময় যেতাম খুব, তখন যে শান্তিনিকেতনের ভেতরে ঘোরাঘুরি করা, তার থেকে যে মনোভাব হ্যাঁ হ্যাঁ, জন্ম নিয়েছিল, এবং ওই রবীন্দ্রনাথের প্রসঙ্গ তো আছেই। দেখেছি ছাতিম তলা মন্ত্রে রয়েছে ঢাকা, হ্যাঁ বিষাদ জন্ম নিল, যেন এক মহাদেশ। ওইটু জায়গাটা যেখানে আনন্দরূপম অমৃতম যদ বিভাতি লেখা আছে, সেই মন্ত্র দিয়ে যেন ছাতিম তলাটা ঢাকা আছে। এই জাস্ট একটু বললাম আর কি। খুব ভালো করেছো। আমরা এর পরের কবিতায় যাব, তার আগে দাদা তোমার কাছ থেকে একটু ছোট্ট করে জেনে নেব তোমার কাছে কবিতা কি। দেখো, এটা একটা চিরকালের দার্শনিক প্রশ্ন, এর উত্তরও বহুকাল বহু লোক দিয়েছে। এ নিয়ে বলা খুব মুশকিল। শুধু বলি যে আমার কাছে কবিতা আমার বাঁচা, মানে আমার বাঁচাটাকে যে আমি বোধ করি, উপলব্ধি করি, সেটা করি কবিতা লিখে বা কবিতা পড়ে। অর্থাৎ কবিতাটাকেই শিল্পের একটা মূল কেন্দ্র হিসেবে ধরলে, যা আমি ধরি, তাহলে কবিতা হচ্ছে তাই একটা বাঁচার পরিসর তৈরি হয় কবিতার মধ্যে। বাঁচার তাগিদ, বাঁচার আশ্বাস। আমি বলবো পরিসর, স্পেস। বেশ, বাঁচার পরিসর। হুম। কবির আরেকটি কবিতা ছোট্ট করে আমি এখানে বলে নিই। কবির কালীকৃষ্ণ গুহর প্রেম। রাস্তা জুড়ে কৃষ্ণচূড়া ফুটেছে, মাঝে মাঝে রাধাচূড়া, জারুল, নিম। বারান্দায় দাঁড়িয়ে তুমি অবাক হয়ে দেখছো,
অবাক হবার কিছু আছে? রোজই তো একই দৃশ্য দেখা, বিকেল গড়িয়ে সন্ধে, গ্রীষ্মকাল। তবু তুমি এই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ছো আজ। আজ তোমার পাশে সেই রমণী যাকে তুমি ভালোবাসতে চেয়েছিলে, যে তোমাকে ভালোবাসেনি কোনোদিন। বাহ, দাদা, তোমার পরের কবিতায় যাব। ঠিক আছে, আমি আর একটা ছন্দের কবিতা পড়ি। হ্যাঁ হ্যাঁ, দেবদারু। কবিতা দেবদারু। এসেছো এতদূর একা, চেতনাহীনতার পথে, দেখেছো দেবদারু শাখা, ছুঁয়েছো তৃণমূল হাতে, কেঁপেছে আবরণ যত, ইউক্যালিপটাসও কাঁপে, অন্ধকার রাত জুড়ে, কবে যে কাঁপা শেষ হবে। কত যে উড়ে আসে পাতা, কত যে উড়ে আসে পাতা, শরীরে ধুলো এসে লাগে, জীবনে লাগে অবহেলা, নির্জনতা নামে শেষে, নির্জনতা থেকে শুরু, আকাশে মেশে পথরেখা। মাত্রাবৃত্তের কি অনবদ্য ছোঁয়া এই কবিতায়। বন্ধুরা, আপনারা যারা ছন্দের কবিতা শুনতে ভালোবাসেন জানেন যে মাত্রাবৃত্তের এই ৭ মাত্রাটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, একদম তাই। হ্যাঁ, মানে এটা একটা দুর্দান্ত ফর্ম মাত্রাবৃত্তের। আমার হুম, ভীষণ ভীষণ প্রিয়, এবং তার মধ্যে এত সুন্দর শব্দের ব্যবহার। এখানেই কবির কৃতিত্ব। আমরা যাব কবির পরবর্তী কবিতায়। হুম। এটা সাত মাত্রার পরে আরেকটা ২ মাত্রার অতি পর্ব আছে, হ্যাঁ, ৭-২। মানে শেষ ৭-২। হ্যাঁ, তোমার পরের কবিতায় যাব। আমি একটা ছোট্ট কবিতা পড়ি। আচ্ছা এই কবিতার নাম হচ্ছে পাপ। আচ্ছা, পাপ। হুম। তুমি আমাকে ভর্ৎসনা করো, আমি লক্ষ্য করি আমার পিছনে মৃত্যু, যা তোমার ভর্ৎসনা থেকেও অনিবার্য। সামনে তোমার দীর্ঘ বিস্ফারিত চোখ, বলি চোখ বন্ধ করো, আমার সবটুকু পাপ তুমি কোনোদিন দেখতে পাবে না। উফ, চোখ বন্ধ করো, পাপ, আমার হ্যাঁ। সবটুকু পাপ তুমি কোনোদিন দেখতে পাবে না। দাদা, পরের কবিতা কি শোনাচ্ছ? একটা কবিতা, সেটাও ছোট কবিতা, আহ, ছন্দের কবিতা। হ্যাঁ, আমি এক্ষুনি এটাই বলতে যাচ্ছিলাম, আর একটা হুম। ছন্দের কবিতা যদি আমরা শুনি। আবহমানের রূপকথা। কবিতা আবহমানের রূপকথা। আজ হুম। আমাদের সাথে নিজের কবিতায় রয়েছেন কবি কালী কৃষ্ণ গুহ। ঝরা পাতা সারাদিন ওড়ে, ভাই বোন পথে পথে ঘোরে, রূপকথা শোনে গাছ পাখি, হিম পড়ে বাতাস একাকী, ঘুম নেই নিদ্রিত আকাশ, দিন আর রাত্রি ১২ মাস, এই শুধু গল্প আমাদের, সব খেলা আবহমানের। বাহ, আমরা যাব কবির পরবর্তী কবিতায়। এটাও একটা ছন্দের কবিতায় পড়ছি, তুমি তো পছন্দ করো সেই জন্য। হুম হুম। এখানে কেউ আসে না। এই কবিতাটার নাম অকাল ব্রত। অকাল ব্রত। দাদা, কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ আমি আসলে পড়ছি আমার শ্রেষ্ঠ কবিতা শ্রেষ্ঠ থেকে, কবিতা থেকে পড়ছো, ঠিক ফলে আছে। হ্যাঁ, আমি জানি না ঠিক কোন কবি না না, বইয়ের নাম। দরকার নেই, শ্রেষ্ঠ কবিতায় এই কবিতাগুলো সবকটাই পাওয়া যাবে। হুম হুম হুম। হুম। এখানে কেউ আসে না, এখানে অকাল ব্রত, সারাদিন শূন্যতা আর রাত্রি বজ্রাহত, তুমিও কান্নাগুলি সহসা ফিরিয়ে নিলে, সহসা দিক চরাচর ঢাকলো অন্ধ মিলে, এখানে সময় শুধু, এখানে সেই হীনযান এলো এই জীবন বেপে, বুদ্ধ সংঘ গান, অথবা শেক্সপিয়রের বিনীত ডাইনিরা সব হাসে ওই খলখলিয়ে, রক্তে বন্ধা নীরব। মাত্রাবৃত্তের
সুন্দর একটা কবিতা শুনলাম, যেখানে এই যে মাত্রাবৃত্তের আগেরটা আমরা যেটা শুনেছিলাম 7-2 চলন, এখানে কিন্তু দেখুন 3-3-2 6-2 এর চলনে কবিতাটিকে ভাঙা হয়েছে। মাত্রাবৃত্তের এই চলনগুলো ভীষণ জাদু মাখা এবং এক একটা চলন এক এক রকম ভাবে শ্রোতার বা পাঠকের মনকে ছুঁয়ে যায়। দাদা, এই বিষয়ে তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করি, ছোট্ট করেই তুমি উত্তর দিও। হ্যাঁ, বলো বলো। কবিতায় ছন্দ কতটা জরুরি? দেখো, কবিতা ছন্দ চিরকাল কবিতা ছন্দেই লেখা হয়েছে একেবারে শুরুর যুগ থেকে। তারপরে আমরা ছন্দ ছেড়ে দিয়েও কবিতা লিখতে পারি, সেটাও আমাদের ভাষায় রবীন্দ্রনাথই করে গেছেন শেষ দিকে। 30-এর দশক থেকে আমরা দেখলাম যে ছন্দ ছাড়াও কবিতা লেখা সম্ভব। মানে গদ্য ছন্দে? আমি গদ্য ছন্দ বলি না, কারণ গদ্য ছন্দ বলে কিছু আসলে নেই, এটা একটা আলংকারিক কথা। আচ্ছা হয় ছন্দে অথবা গদ্যে, অর্থাৎ আচ্ছা। গদ্যেও কবিতা লেখা যায়, সেটা আমরা জানি, রবীন্দ্রনাথও লিখেছেন। হুম। কিন্তু ছন্দেরও তো যে একটা আশ্চর্য ক্ষমতা আছে, তারও একটা বিমূর্ততা রচনা করার ক্ষমতা আছে, একটা ধ্বনির তৈরি করার ক্ষমতা আছে, সেটাও একটা অতি অসাধারণ জিনিস। ফলে অনেক সময় আমরা অনেক কবিতা ছন্দে পড়েছি এবং চিরকাল স্মরণ করি। বাহ, আমরা খুব সুন্দরভাবে উত্তরটা পেয়ে গেলাম যে হয় ছন্দে না হলে গদ্যে। গদ্য ছন্দ শব্দটা একটা অলংকার। তো আমরা চলে যাব দাদার পরবর্তী কবিতায়। হ্যাঁ, এটা অবশ্য বললাম আমার মত যা তাই, অনেকে অবশ্য গদ্য ছন্দকে ব্যবহার করেন ছন্দ গদ্য হিসেবে ছন্দে স্বীকৃতি লেখা। দেয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, আমি একটা এখন কি পড়বো বলো, গদ্য না ছন্দ বলো? ছন্দই চলুক না। হুম। বৈশাখ মাস, এসবে আমরা পার হয়ে এসছি। বৈশাখ মাস জুড়ে পুণ্যি পুকুর ব্রত, পুকুরে জল নেই, আকাশ সংহত। অবাক বৈশাখ মাস, পলাশ কৃষ্ণচূড়ায়, ঢাকা চতুর্দিক, পাগল দৌড়ে যায়। কুমারী কন্যারা কান্না নিয়ে জাগে, উঠোন জুড়ে বেদি, শরীরে ধুলো লাগে। শস্য ক্ষেতের পাশে এ এক বিপুল খেলা, পলাশ কৃষ্ণচূড়ায় ঘনাচ্ছে অবেলা। পলাশ কৃষ্ণচূড়ায় ঘনাচ্ছে অবেলা। অসাধারণ। এই ছন্দের কবিতাগুলো যত শুনি তত মনে হয় আসলে এই ছন্দ তো আমাদের নিজেদের, আমাদের ভিতরের। ছন্দের জন্য গ্রামার না, শুধু কান দরকার, একটা শ্রুতি যা আমাদের ভাসিয়ে দেয়। আমরা চলে যাব দাদার পরবর্তী কবিতায়। বেশ, এবার একটা গদ্য কবিতা পড়ি। আচ্ছা, পড়ো। রেস্তোরাঁ থেকে রেস্তোরাঁয়, রেস্তোরাঁ থেকে রেস্তোরাঁয় ঘুরে বেড়াই, অনেক অনেক দূরত্ব পার হই এইভাবে। পথে বইয়ের দোকান, জামা কাপড়ের দোকান, জলাশয়, কালী মূর্তি। যাদের জীবনে অনেক কিছু ঘটছে তাদের সঙ্গে দেখা হয় না, যাদের জীবনে কিছুই ঘটছে না তারা দেখি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই বসন্তে কি যে একটা হাওয়া এসে পৌঁছচ্ছে তাদের জীবনে। যৌবন পার হয়ে এসে অনেকেই দেখি ঈশ্বর পেতে চাইছে, চাইছে একটা আরামদায়ক কান্নার মধ্যে নিশ্চিন্তে ডুবে যেতে। তাদের অতিক্রম করে পুরনো একটা রেস্তোরাঁয় গিয়ে বসি। অসাধারণ। আমি তোমাকে একটা কবিতা পড়ে শোনাই, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তুমি আমাকে বলবে কবিতাটা কার লেখা আর কবিতার নাম, ঠিক আছে? যদি পারি। হ্যাঁ, আমি বেশি পারবো না হয়তো, দেখি। হ্যাঁ। দেখো, সে কোনোদিন আসবে ভাবিনি, সে এলো মুখে মৃদু হাসি নিয়ে, ডানা দুটি মেলে, সঙ্গে তার নির্বাক বন্ধু। তার দিকে সারাক্ষণ তাকিয়ে রইলাম, সে সারাক্ষণ তাকিয়ে রইল তার বন্ধুর দিকে।
বন্ধুর প্রৌঢ়ত্বের সৌন্দর্য আর আনন্দের দিকে, অতিক্রান্ত পাপের দিকে। আজ আমাদের পানাহার। সময় কি নতুন বছর স্পর্শ করবে? পাপ পূর্ণের এই জীবনে মাঝে মাঝে নীরব পানাহার আর তাকিয়ে থাকা, মধ্যরাত্রি স্পর্শ করা। একটা সন্ধিক্ষণের গল্প। এই নাম আমার মনে নেই, হয়তো সন্ধিক্ষণের গল্প এটার নাম, কিন্তু এটা লিখেছিলাম একেবারেই একদিন বাড়িতে আমার পরিচিত এক মহিলা এলেন তার প্রৌঢ় এক প্রেমিককে নিয়ে। আচ্ছা। আমি সেই মহিলার দিকে তাকিয়ে রইলাম আর তিনি তাকিয়ে রইলেন তার প্রেমিকের দিকে সারাক্ষণ। এই এই এই- এই ত্রিভুজটা এর মধ্যে লুকোনো আছে, দেখবে। একদম তাই, এই ত্রিভুজটাই রয়েছে এখানে। এবং সেই জন্যই আমি গল্পটা মানে এই কবিতা সন্ধিক্ষণ পড়লাম। এবং তুমি ঠিকই ধরেছো, একটা সন্ধিক্ষণের গল্প দিয়ে শেষ হলেও কবিতার নাম রেখেছিলে সন্ধিক্ষণ। হ্যাঁ, আসলে আমাদের সেটা ছিল হচ্ছে একটা বর্ষশেষের সন্ধ্যা, ফলে আমাদের পানাহার চলছিল। আমরা ভাবছিলাম যে আমাদের পানাহার সেই মধ্যরাত্রিকে স্পর্শ করতে পারবে কিনা। হ্যাঁ, সেখানে তুমি লিখেছিলে সময় কি নতুন বছর স্পর্শ করবে। একদম তাই। ছবির মতো কবিতা আমরা শুনছি। চলুন পরের কবিতার দিকে এগোই। দাদা, তোমার পরের কবিতা। মহাভারতের যুগ। মহাভারত নিয়ে আমি একসময় খুব ভেবেছি নিজের মতন করে, আমার গদ্যও লিখেছি। আচ্ছা। আমার অপঠিত মহাভারত নামে একটা গদ্য ছিল। যাই হোক, মহাভারতের যুগ নিয়ে আমার বেশ কবিতা লেখা আছে একাধিক। মহাভারতের যুগ শেষ হয়েছে কি আজও? পাশাখালা জমে ওঠে, শঙ্খ ওঠে বেজে, জন্মান্ধ যে রাজা তার পরিসর ঘিরে ধুলো জমে ওঠে কত, স্বেচ্ছা অন্ধ নারী, শকুনির চিৎকারে কেঁপে ওঠে সব গৃহ, নির্বাসনের যুগে তপস্যা শীত দাহ, ধর্মযুদ্ধে আজও কত না আত্মদান, দেখি অজ্ঞাতবাসে হিংসাই দর্শন। দারুণ দারুণ দারুণ। অন্ধকার দিন ছিল আজ, পিছনে আরো অনেক অন্ধকার দিন রয়ে গেছে। অন্ধকার দিনে কথা বলার শান্তির মধ্যে বসে ভাবি, কথা না বলাই ভালো। সমস্ত কথা ছোট হয়ে আসে, শেষ পর্যন্ত তুচ্ছ হয়ে আসে। লক্ষ্য করি কথার সমগ্রতায় নির্বাক ব্যক্তি মানুষ, কথার তুচ্ছতায় দূরে একটা দুটো নিশান উড়ছে। দেখি বাক্যহীনের পাশে দাঁড়িয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়, বাক্যহীনের পাশে বিধ্বস্ত পুরনো সেই মহাকালের মন্দির। বাহ, তুমি এত সংগ্রহ করেছো কি করে আমি জানি না। যাই হোক, বলো কবিতার নাম বলো। মহাকালের মন্দিরও হতে পারে, আমার মনে নেই বাক্যহীন। এখন। বাক্যহীন, হ্যাঁ। আমরা শুনলাম আসলে কবি হ্যাঁ। কালীকৃষ্ণ গুহর কবিতা বাক্যহীন। হুম। এভাবে আরো বাক্যহীনের অনেক কবিতা আমরা শুনবো। দাদা, তোমার পরবর্তী কবিতায় যাব। ভাঙা গড়া। হাট বসে আর হাট ভাঙে, পাখি ডেকে ওঠে সোনা ডাঙায়। এখন পুরবী সহজিয়া বিকেলের আলো তরি বাওয়ার, বাসনার তীরে কারা যাবে, নাকি বৃথা সব আসা যাওয়া, সব গতিপথ প্রান্তিকের, দিনান্তে এসে রুদ্ধ দ্বার, বাসনাহীনের ভাঙা হাটে একা একা ঘুরি ঘন ঘটায়। এটা কি ছন্দ বলো? বাহ বাহ। অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্তের 10 মাত্রা ভেঙে করা। যেমন ধরো 10 মাত্রার অক্ষরবৃত্তে যেমন 6-4 করে ভাঙা। হ্যাঁ। হাট বসে আর হাট ভাঙে, পাখি ডেকে ওঠে সোনা ডাঙায়। এখন পুরবী সহজিয়া বিকেলের আলো
তরি বাবার। 6-4-এর যে অক্ষরবৃত্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 6-4-এর অক্ষবৃত্ত, কিন্তু সেখানে ওই উপপর্বটা থাকে খুব স্তীমিত, হুম কিন্তু সেটা একটা মাত্রাবৃত্ত ছন্দের মতোই একটা ইয়ে আসে, মানে হ্যাঁ, কারণ চরিত্র মাত্রাবৃত্তই আসে। হ্যাঁ চরিত্র আসে। হ্যাঁ, ঠিক একই ছন্দে আরেকটা লেখা পড়ছি, হ্যাঁ হ্যাঁ বোধহয় একই ছন্দে, দেখো তো। হ্যাঁ এটার নাম হচ্ছে গৃহদাহ। এটা স্বভাবতই শরৎচন্দ্রের গৃহদাহ পড়ে লিখেছিলাম। আচ্ছা আসলে বুঝতে পারার কোনো কারণ নেই, তবুও বলি। গৃহদাহ, একই দেখি এ যে গৃহদাহ, কে পোড়ায় কার শুভ স্পৃহা, দুজন পুরুষ একা নারী, বাসনার রঙে মাখা আবির, রমণী কিছুটা দ্রৌপদী, পুরুষ দুজন ঘন আধার, মৃত্যু প্রেম একই খেলা, তিনজন ভাসে ভাঙা ভেলায়। এই তিনজন ভাসে ভাঙা ভেলায় ভাঙা মানে ভেলায়, হুম ভাঙা ভেলায় ভেসে যাচ্ছে। হুম। হ্যাঁ আচ্ছা, এবার আমি তোমাকে আমার শেষ কবিতাটা পড়ি বরং। আচ্ছা এটা আমার খুব প্রিয় একজন লোককে নিয়ে লেখা, প্রয়াত বিরাট এক কবি এবং আমার খুবই শ্রদ্ধেয় বন্ধুই বলবো, কেননা তিনি তার বন্ধুত্ব আমাকে দিয়েছিলেন। আচ্ছা তার নাম রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী। এই তার মৃত্যুর পর লেখা এই কবিতাটার নাম হচ্ছে রমেন্দ্র কুমার আচার্য চৌধুরীর সঙ্গে মরণোত্তর সংলাপ। আচ্ছা এখানে দুটো করে লাইনে একটা করে স্তবক, একটা প্রশ্ন একটা উত্তর। প্রশ্নটা আমার, উত্তরটা রবীন্দ্র কুমার রায়চৌধুরীর। আচ্ছা অর্থাৎ উত্তরটা যা হতে পারতো তাই। একটা কনভারসেশনের মধ্যে আছে। একদম একদম। কোথায় ঘর? আরশিনগর। পড়শি কারা? 7টি তারা। কয়টা সিঁড়ি? আসন পিঁড়ি। ঘরে কি আছে? শূন্যতাসে। ঘর কি ভাঙা? ব্রহ্মডাঙা। কি আছে আর? আরাম চেয়ার। আর কবিতা? স্বর্ণসীতা। উৎস কি তার? পূর্ব পিতা। অর্থ জানা? ভগ্ন ডানা। কি আশ্চর্য? ব্রহ্মচর্য। প্রেরণা কিসে? আত্মবিষে। বিষ কি মধু? পুঁতির মৌর। ব্রহ্ম কেমন? ঠিক ছোট বোন। সুন্দর কি? উইয়ের ঢিবি। প্রেমিকাকে? দূরে সে থাকে। ঈশ্বর নেই? প্রশ্ন তো সেই। কিন্তু মরণ? মাটির স্মরণ। জীবন কি রূপ? শাশ্বত চুপ। প্রথম লাইনে প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর রয়েছে অবগাহনে, উত্তর খুঁজে নিতে হয়। এমন কবিতা আরো একটা আছে কবি কালীকৃষ্ণ গুহর, একটা কাকের সাথে কথোপকথন, সেটাও একটা কবিতা হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের কোন মূর্তি সব থেকে ভালো লাগে? সেই রকম ধ্যানী মূর্তি যেমন রাম কিঙ্কর গড়েছিলেন। কাকের ডাক এসে পড়ে। কিরকম ধ্যান? অনেক বেদনা নিঃশব্দে বহন করেছিলেন যিনি, তার ধ্যান। একটানা কাকের ডাক। কি ছিল সেই ধ্যানের মধ্যে? ভোরবেলার পৃথিবী, ভোরের আকাশ, মেঘ, সূর্যোদয়, আর কিছু? আর রাত্রি, পুত্রশোক, নক্ষত্র, প্রবাহিত মহাবিশ্ব। একটানা কাকের ডাক এসে পড়ছিল এই কথোপকথনের মধ্যে। তাই তো দাদা? একেবারে তাই। তোমার এই কবিতাটা পড়ে আমার এই কবিতাটার কথা মনে পড়ে গেল। কাকের সাথে কথোপকথন তুমি লিখেছিলে। হ্যাঁ,
এটাও যাই তোমার হোক, অনেক পুরনো কবিতা। হ্যাঁ, অনেক পুরনো কবিতা। তুমি এত সংগ্রহ করেছো, তোমাকে ধন্যবাদ। আর কি বলবো। এই কবিতাগুলো না পড়লে দাদা আমরা কখনো কিছু শিখতে পারবো না, আমরা সমৃদ্ধ হব না। আমার এই অনুষ্ঠানটা করাও শুধুমাত্র পাঠক, কবিতা প্রেমিককে, কবিতা পাঠকদের সমৃদ্ধ করা, এবং তোমরা দিনের পর দিন আমাদের এইভাবে সমৃদ্ধ করে চলেছো। আমি কি বলবো, অনেক অনেক শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। তুমি এই অসুস্থ শরীর নিয়ে যে আমাকে সময়টুকু দিয়েছো, এটুকুই তো আমাদের কাছে বিশাল প্রাপ্তি। দাদা, আগে তুমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলো। না, প্রথম কথা হচ্ছে যে শ্রোতা বন্ধুদের আমি বলবো যে তারা যে আমার কবিতা শুনলেন, সহ্য করলেন, তার জন্য তাদের নমস্কার, ধন্যবাদ। আর তুমি যে আমার কবিতা পড়লে নিজে এবং আমাকে পড়ার সুযোগ দিলে, এটা একটা আমার আনন্দের একটা পরিসর তৈরি হলো। এছাড়া আর কি বলবো, খুবই কৃতজ্ঞ তোমার কাছে, ধন্যবাদ। ভালো থেকো দাদা, আরো লেখো, তোমার লেখা আরো আরো পড়বো, আরো সমৃদ্ধ হব। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। বুঝতেই পারছেন দাদার শরীর ভালো নেই, তাও দাদা আমাদের জন্য এটুকু সময় বার করেছেন, তিনি আমাদের কাছে প্রণম্য। আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার, নমস্কার।